আপনারা কি মনে করেন গত ক্লাসটাতে আমাদের একটা ভালো একটা কনভারসেশন হয়েছিল, তাই না? জি 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 ইন্ট্রোডিউশন একটু না উনি বলছেন ইন্ট্রোডিউস হয়েছিল, ইন্ট্রোডিউসের পরে একটু ক্লাসও হয়েছিল স্যার। ইন্ট্রোডাকশনের পরে যেটা হয়েছে সেটা হচ্ছে আমি আপনাদেরকে চ্যাপ্টার 1 পড়ায় ফেলছি। মানে যে গল্পটা করছি ম্যানেজারিয়াল ফিন্যান্সের, তারপরে হচ্ছে ইনস্টিটিউশনের, এই গল্পটা করতে করতে আপনাদের ক্লাস হয়ে গেছে। এই যে এক্সাম্পল দিয়েছিলাম না আমাদের এয়ারওয়েজ এর একটা এক্সাম্পল। জি আচ্ছা উনি কিছু বলেনি স্যার, উনি ওর স্পিকারটা অন করা তো উনি কোনো কথা বলছিলেন। ওকে ওকে ঠিক আছে। তো এখন আমরা জাস্ট গত ক্লাসের কনভারসেশনটা আমরা থিওরিটিক্যালি একটা রিলেশন তৈরি করব যে কিভাবে আমরা এক্সপ্লেইন করেছিলাম আর থিওরিটিক্যালি কি। কেমন? আমরা গত ক্লাসে বলেছিলাম ফাইন্যান্স হচ্ছে ম্যানেজিং মানি। এই যে দেখেন, ফাইন্যান্স ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য আর্ট এন্ড সায়েন্স অফ ম্যানেজিং মানি। ওকে, আমরা টাইম বিল অফ মানি দিয়ে एग्जांपल দিয়েছিলাম, আমরা ইনফ্লেশন রেট দিয়ে एग्जांपल দিয়েছিলাম, আমরা রাইসের একটা एग्जांपल দিয়েছিলাম যে 80 থেকে 2021 এ সরি 2021 এর চালের যে প্রাইসের একটা কম্পারিজন সেটা আমরা করেছিলাম, মনে আছে? কি মনে আছে স্যার? মনে আছে। তো আমরা দেখলাম বেসিক্যালি ফাইন্যান্স হচ্ছে জাস্ট একটা স্মার্টার ওয়েতে মানি ম্যানেজ করা। স্মার্টার ওয়ে বলতে এটা আমার ল্যাঙ্গুয়েজ, স্মার্টার ওয়ে বলতে আপনি কতটুকু ফাইন্যান্সের নলেজ আছে সেই নলেজটাকে যত বেশি ইফেক্টিভ ওয়েতে ক্যাপিটালাইজ করতে পারবেন, যদি খুব বেশি ভালো ওয়েতে ক্যাপিটালাইজ করতে পারেন সেটাকে আমি স্মার্টার ওয়ে বলছি। So finance can be defined as the art and science of managing money. Virtually all individuals and organizations earn or raise money and spend or invest money. Definitely আপনি দুইটা কাজ করতে পারেন, এখন মানি স্পেন্ড করবেন অথবা মানি আর্ন করবেন, আর অথবা আপনি মানি কারো কাছ থেকে ধার নেবেন, হ্যাঁ, অথবা অন্য কোনো জায়গায় আপনার সারপ্লাস মানি থাকলে আপনি সেটা ইনভেস্ট করবেন। আচ্ছা, ফাইন্যান্স ডিসিশনস ডিল উইথ হাউ মানি ইজ রেজড and used by business, government and individuals. অর্থাৎ ফাইন্যান্স ডিসিশনটা তার ডিলিংস হবে কার সাথে? মানি রেজড, টাকাটা যেমন আমাদের গত ক্লাসে আমরা একটা एग्जांपल দিয়েছিলাম শাহিন মাইমানের সাথে एग्जांपल দিয়ে যে রাইট শাহিন এয়ারলাইন্স এরকম একটা নাম দিয়ে যে উনি 100 crore টাকা হচ্ছে ইনভেস্ট করা লাগবে, এর মধ্যে উনি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি অর্থাৎ ইন্টারনাল সোর্স থেকে উনি 2 কোটি টাকা ফাইন্যান্সিং করেছেন, বাকি 98 crore টাকা উনি এক্সটার্নাল ফাইন্যান্সিং করেছেন। সেটা এই ফাইন্যান্সিংটাকে আমরা বলছি রাইজ করা। এই টাকাটাকে মানে এই 98 crore টাকাটা রাইজ করার যে প্রসেস, এটা ইটস এ প্রসেস অফ ফাইন্যান্সিং। এটা আপনি করতে পারেন, আমরা যেমন গত ক্লাসে বলেছি যে আপনি লোন করতে পারেন, আপনি আপনার ওনারশিপ সেল করে দিতে পারেন, রাইট? অনেকগুলো ওয়েতে। এটা আপনার ব্যক্তিগত জীবনে যেমন হতে পারে ইন্ডিভিজুয়ালি, এটা হতে পারে একটা ফার্মের জন্য, যেটা একটা অর্গানাইজেশনের জন্য যে হতে পারে, ইভেন ইট ক্যান বি গভর্নমেন্ট। গভর্নমেন্ট কেমনে হতে পারে বলতে পারেন কেউ? কোশ্চেনটা ধরতে পারি স্যার, কোশ্চেন আর বলেন। গভর্নমেন্ট কিভাবে হচ্ছে ফান্ড রাইজ করে? আমরা তো গত ক্লাসে দেখলাম মাইমুন সাহেবের एग्जांपलটা দিলাম, মাইমুনি এবং শাহিন সাহেবের জন্য একটা কোম্পানি ওপেন করছে সেটা দিয়ে। তো পরে এটা একটা বিজনেসের জন্য হতে পারে। এখন যদি আমি বলি যে গভর্নমেন্ট, এক্সকিউজ মি, আপনার কথাটা একটু কেটে কেটে যাচ্ছে, ক্লিয়ার আসছে না। আমার কথা কেটে যাচ্ছে? জি, এখন খুব ভালো শোনা যাচ্ছে, মাঝে মাঝে একটু কেটে যাচ্ছে। আমি কিন্তু পাচ্ছি। আপনার কি নেটের সমস্যা হচ্ছে আপনার দিকে? মনে হচ্ছে না। হতে পারে, মানে যদি সবাই পায় তাহলে অবশ্যই আমার কোনো প্রবলেম। অন্যদের কি অবস্থা? অন্যরা কি আমার কথা শুনতে পাচ্ছেন?
স্যার আমার জি মনে স্যার, হয় আমরা স্যার আমি শুনতে শুনতে পাচ্ছি পাচ্ছি। ওনাকে। তাহলে ওনার নেটওয়ার্কের সমস্যা। আমার শুনতে পাচ্ছি স্যার। ওকে, আমার একটা কোশ্চেন ছিল, যেমন আমরা গত ক্লাসে যদি আপনারা জাস্ট রিকল যে আমরা মাইমুন সাহেবের একটা কোম্পানির কথা বলেছিলাম না, আপনার নাম শাহিন মাইমুন, রাইট? জি স্যার, শাহিন। শাহিন সাহেবের একটা এক্সাম্পল দিয়েছিলাম যে উনি হচ্ছে একটা এয়ারলাইন্স খুলতে চাচ্ছেন, যার বাজেট হচ্ছে 100 কোটি টাকা। সেখান থেকে উনি ইন্টারনাল সোর্স, যেটাকে আমরা মানে মনে রাখার জন্য এফএনএফ বলেছিলাম, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি থেকে উনি 2 কোটি টাকা ফাইন্যান্সিং করতে পেরেছিল, আর 98 কোটি টাকা ওনার নাই। এটা কোত্থেকে পাবো সেটা উনি, আপনারা সবাই বলেছেন যে সেটা আমি ব্যাংক থেকে লোন নিতে পারি, সেটা আমি কি বলে বা ওনারশিপ সেল করে দিতে পারি, অনেকভাবে বলেছেন, তাই না? তো এটা জি স্যার, যেমন ব্যক্তিগতভাবে যদি মালিক হন শাহিন সাহেব, তাহলে ইন্ডিভিজুয়াল হিসেবে হতে পারে। আবার যদি এটা শাহিন এয়ারলাইন্স হিসেবে আলাদা কোম্পানি হয়, তাহলে সেটা একটা বিজনেসের ক্ষেত্রে হতে পারে। আমি বলেছি এখানে 3টা ইয়ে আছে, কিওয়ার্ড আছে, দেখেন, বিজনেস, গভর্নমেন্টস এন্ড ইন্ডিভিজুয়ালস। ফাইন্যান্স decisions deal with how money is raised and used. মানি রেজিস্ট করা লাগবে এবং ইউজড করা লাগবে বাই বিজনেস, গভর্নমেন্ট এন্ড ইন্ডিভিজুয়ালস। দিস ওয়াজ মাই কোশ্চেন, যে হাউ বিজনেসটা তো আমরা বুঝলাম শাহিন সাহেবের এক্সাম্পল দিয়ে, ইন্ডিভিজুয়ালও বুঝলাম শাহিন সাহেবের কথা বলে, বিজনেস মানে শাহিন এয়ারলাইন্স, ইন্ডিভিজুয়াল শাহিন সাহেব। হাউ গভর্নমেন্ট ক্যান deals with the money and raise the money. How? গভর্নমেন্ট ট্যাক্স নিতে পারে পাবলিকের কাছ থেকে, ট্যাক্স যেটা নেয় ভ্যাটের মাধ্যমে নিতে পারে, ইনকাম ট্যাক্সের মাধ্যমে নিতে পারে, প্রতিরক্ষা সঞ্চয়পত্র বিক্রি করে নিতে পারে, পারিবারিক সঞ্চয়পত্র বিক্রি করে নিতে পারে, সে লোন নিতে পারে ব্যাংক থেকে, ফরেন ব্যাংক থেকে লোন নিতে পারে, বিভিন্ন দেশ থেকে, এডিবি থেকে বা বিভিন্ন দেশ থেকে হেল্প নিতে পারে। সো মেনি ওয়েজ আর দেয়ার টু কালেক্ট মানি ফর দ্য গভর্নমেন্ট। এম আই রাইট স্যার? এক্স্যাক্টলি, এক্সিলেন্ট। আপনারা কি সবাই এটা ওনার কথাটা ধরতে পেরেছেন? নেটওয়ার্ক একটু সমস্যা বোধহয়, কিন্তু সবাই ধরতে পেরেছেন? জি স্যার। সবাই ধরতে পেরেছেন? ভেরি গুড। ওনার কথাটার সাবস্টেন্স হচ্ছে এরকম, উনি বলেছেন গভর্নমেন্টের অনেকগুলো ওয়ে আছে, সো মেনি ওয়েস গভর্নমেন্ট ক্যান কালেক্ট দ্য মানি এন্ড ইনভেস্ট দ্য মানি টু দ্য পাবলিক। কিভাবে করতে পারে উনি বলেছেন যে গভর্নমেন্ট ক্যান borrow the money from Asian Development Bank, World Bank or external sources or from other countries. এবং এটা বলেছেন গভর্নমেন্ট ক্যান ইনক্রিজ দ্য ট্যাক্স। গভর্নমেন্টের একমাত্র সোর্স অফ ইনকাম হচ্ছে ট্যাক্স, সেটা আপনার ইনকাম ট্যাক্স হোক আর হচ্ছে ভ্যাট হোক, যাই হোক, ট্যাক্স রেভিনিউ হচ্ছে একমাত্র গভর্নমেন্টের রেভিনিউ। ট্যাক্স হচ্ছে অনলি রেভিনিউ অফ দ্য গভর্নমেন্ট। সো এটা তো আছে। এছাড়াও যেমন গভর্নমেন্ট আরো যদি ইফেক্টিভ হয়, গভর্নমেন্ট যদি আর একটু নলেজেবল হয়, ফাইন্যান্সের নলেজ আর একটু বেশি থাকে, ভালো থাকে, গভর্নমেন্ট ক্যান ইস্যু বন্ড। স্যার, Government can issue bond. Government can capitalize capital market as well. For example, আমি আপনাকে বলি, এখন দেখেন আমাদের এই যে বিজনেস গুলো, বিভিন্ন কর্পোরেশন গুলো, এনারা কিন্তু বন্ড এখন ইস্যু করছে। সুকুক নামে একটা বন্ড ইস্যু করছে আমাদের বর্তমান যে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের যিনি চেয়ারম্যান, উনি এটা মানে খুব জোরালো ভাবে বন্ড মার্কেটটাকে উনি এস্টাবলিশ করার জন্য ট্রাই করছেন। তো উনি হচ্ছে এই বিজনেসরা যাতে ফান্ড কালেক্ট করতে পারে খুব ইজি ওয়েতে, এবং যারা ইনভেস্টর তারা যেন না ঠকে, সেজন্য বন্ড মার্কেটটাকে অনেক স্ট্রংলি এমফাসাইজ করেছেন। এখন এটা করার মেইন কারণ হচ্ছে যে খুব সহজ ওয়েতে ক্যাপিটাল রেজ হবে, বিজনেসের জন্য ইজি হবে বিজনেস করতে। আবার বিজনেসের একটা পোরশন প্রফিট অর ডিভিডেন্ড অর ইন্টারেস্ট হিসেবে or yield হিসেবে ইনভেস্টররা পাবে। সো both way benefit win-win situation. Even government can issue bond. আপনারা শুনলে জাস্ট একটু রিকল করলে মনে হবে আপনাদের,
আজ থেকে 7-8 বছর আগে অনেক ফাইন্যান্সিয়াল এক্সপার্টরা বলেছিল আমাদের যে পদ্মা সেতু যখন হয় যে আমাদের এই বন্ড ইস্যু করার জন্য, ইন্টারন্যাশনাল মার্কেটে বন্ড ইস্যু করার জন্য, হ্যাঁ, এতে করে আমাদের হচ্ছে মানে নিজেদের টাকা নিজেদের কাছেই থাকবে আর আমরা বাইরে থেকে টাকাটা ফাইন্যান্সিং করতে পারবো। কিন্তু আসলে আমাদের দেশে এক্সপার্ট নাই বলে আমরা এটা অ্যাভয়েড করেছি, আর এইটার সম্পর্কে আমরা জানিই না। আমাদের এই মার্কেটটা এত ছোট এখনো পর্যন্ত, মানে মানুষ এটার মেকানিজমটাই বুঝে না। সো এই জন্য বলছি যে এই মার্কেটটা আপনাকে বুঝতে হবে, যার যত বেশি নলেজ থাকবে ফাইন্যান্স সম্পর্কে সে তত বেশি আপনার সব দিক থেকে বেনিফিটেড হবে। এনিওয়ে, দিস ইজ দ্য ওয়ে গভর্নমেন্ট কোশ্চেন ক্যান ছিল স্যার, ফাইন্যান্স। হ্যাঁ তার একটা কোশ্চেন ছিল স্যার, জি, শেয়ার এবং বন্ডের মধ্যে তফাৎটা কোন জায়গায়? ডিফারেন্স বিটুইন শপ এন্ড বন্ড হচ্ছে ডেট ইনস্ট্রুমেন্ট, মানে একটা ঋণপত্র বিক্রি করা বা কেনা, আর শেয়ার হচ্ছে আপনার মালিকানা সিল করা বা মালিকানা কিনা। ফর এক্সাম্পল, আপনি যদি কথার কথা আপনি হচ্ছে গ্রামীণ ফোনের শেয়ার কিনলেন, আপনি গ্রামীণ ফোনের একটা অংশের মালিক, যত অংশ কিনেন, সে ফর এক্সাম্পল আপনি 200 শেয়ার কিনেছেন, 200 শেয়ারের মালিক, এইটা হচ্ছে প্রপোর্শনালিটি যা আসে। আপনি 200 বন্ড কিনেছেন, 200 বন্ড কেনা সম্ভব না, কারণ বন্ড একটা করে হয়, 1 লাখ বা 2 লাখ টাকা পার বন্ড এইরকম হিসেবে হয়। আপনি ফর এক্সাম্পল ইসলামিক ব্যাংক বন্ড যেটা বা আইসিবি বন্ড কিনলেন মানে ওনারা আপনার কাছে ঋণপত্র বিক্রি করলো, আপনি ঋণটা কিনলেন, ওরা ঋণ দিয়েছে, সেই ঋণটা কিনলেন, ঋণপত্র যেটা বাংলা বলে বন্ড কিনলেন। কিন্তু শেয়ারের চেয়ে বন্ডের সিকিউরিটি বেশি, কেন জানেন? আপনার কোম্পানি দেউলিয়া হয়ে গেল আগে আপনার বন্ডের টাকা দিয়ে তারপরে সে অন্য কিছু করবে। কিন্তু শেয়ার আপনি যদি কোম্পানির যে ইনসলভেন্ট হয়ে যায়, লিকুইড হয়ে যায়, তাহলে অন্যদেরকে দেওয়ার পরে যা থাকবে তা আপনারা পাবেন। একদিকে যেমন শেয়ার কিনলে মালিকানা পাওয়া যায়, এটা একটা সুবিধা, আপনি দাবি করে রাইটস আপনার এটা দাবি করতে পারেন, কিন্তু বন্ডের ক্ষেত্রে সেটা করতে পারেন না, কিন্তু আপনার রাইটস অনেক বেশি। Did you আচ্ছা, get? আমরা এই যে Did you একটা answer? ছোটবেলায় একটা আমার একটা কোয়েশ্চেন ছিল, আমরা ওই যে ছোটবেলায় দেখতাম, এখন অবশ্য দেখা যায় না, খুব কম, মানে প্রাইজ বন্ড ছিল একটা। জি, তো এই বন্ড, প্রাইজ বন্ড আর আপনি যে বন্ডের কথা বলছেন, ইজ ইট সেম অর নো? ওকে। প্রাইস বন্ড না, একটা কাগজের টাকার মতো একটা কাগজ ছিল নাকি? জি জি জি। আচ্ছা বলেন, এই টাকাটা কি আপনি কোনো জায়গায় ইয়ে করতে পারতেন? মানে সে ফর এক্সাম্পল একটা জি গাড়িতে ভাড়া দিতে গেলেন, এই টাকাটা দিলে নিত? না, নিত না। কেন নিত না? কারণ এটা হচ্ছে কাগজ। জি কিন্তু এটার পিছনে কিছু টার্মস কন্ডিশন থাকতো, যে আপনার কাছে যে বিয়ারার সে যদি এই পর্যন্ত রাখে তাহলে এত পার্সেন্ট ইন্টারেস্ট পাবে, এরপরে সে যে কোনো সরকারি রাইট ব্যাংকে জমা দিলে আপনি টাকাটা সে ফেরত পাবে, রাইট? রাইট রাইট। এটা কিন্তু যে কোনো মানুষ, নরমাল মানুষ কিনতে পারতো না। এটা কেনার জন্য একসময় ঘুষ জি দেওয়া লাগছে ব্যাংকের অফিসারদেরকে। মানে আমি জি 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 রাইট। আচ্ছা, কারণ হচ্ছে আপনার এইটা প্রাইস বন্ডটা বিয়ার করে যে আপনি হচ্ছেন এই যেই ফর এক্সাম্পল আপনি তখন তো বন্ড গভর্নমেন্টের ছিল, যে আপনার কাছে ঋণপত্র বিক্রি করছে এত টাকা, আপনি চাইলে এটা ফেরত দিয়ে আবার রাইট, টাকাটা নিয়ে নিতে পারেন, বিনিময়ে ক্যাশ আপনি, নিয়ে নিতে পারতাম, রাইট। হ্যাঁ, কিন্তু ওটা ছিল বন্ড, ওইটাও বন্ড, প্রাইস বন্ডস কাইন্ড অফ বন্ড। জি জি এটা মানে করেন যে একটা টাকার অ্যামাউন্টের মতো করে সেম একটা টাকা ছাপাইতে আর কি। আর আমরা যে জি বন্ডের কথা বলছি, এরকম একটা পিচ অফ পেপার থাকবে, সেখানে বন্ডের ফিচার্স থাকবে, কোন কোম্পানি এটা ইস্যু করছে তা থাকবে, আপনার নাম থাকবে, অনেক কিছু, একেবারে পেপার ওয়ার্ক। আপনি চাইলে যে কোনো সময় এটা মামলা করতে পারেন, এটা নিয়ে আপনি সেল করতে পারেন আরেকজনের কাছে, কোনো সমস্যা নাই। আর এখন তো সব আমাদের হয়ে গেছে, ওটিসি হয়ে গেছে, ওভার দ্য কাউন্টার মার্কেট হয়ে গেছে, এটা আপনি মানে ভার্চুয়ালি আপনি এটা সেল করতে পারেন। ওকে, ডিড ইউ গেট মাই আনসার? জি। ওকে, এবার আমরা সামনের দিকে আগাই। হ্যাঁ, এগুলো আপনারা জাস্ট রিডিং করে নিন, এগুলো মাইক্রো লেভেলের আছে, মাইক্রো এন্ড ম্যাক্রো লেভেলে,
এটা আপনি একটু রিডিং করে নিন। আমাদের যে বইয়ে আছে যে গিটম্যান, অ্যাকর্ডিং টু যে গিটম্যান, উনি বলছেন ফাইন্যান্স ইজ কনসার্ন উইথ দ্য প্রসেস, ইনস্টিটিউশনস, markets and instruments involved in the transfer of money among individuals, business and governments. একই কথা, ইন্ডিভিজুয়াল, বিজনেস, গভর্নমেন্ট এক হচ্ছে ফান্ডটা রেজ করবে আর স্পেন্ড করবে, একই কথা। সো বা ইউজ করবে, এই জন্য আমি বলছি জাস্ট আপনি একটা রিডিং করে, হ্যাঁ। তাহলে আমরা ইন শর্ট আমরা কি বলতে পারি ফাইন্যান্স কি? Finance is the art and science of managing money. Science of managing money. আচ্ছা, এলমা আলম আছেন? Yes, sir. Yes, sir. Yes, sir. বলতে পারবেন ফাইন্যান্স কি? What do you mean by finance? Finance is managing money, sir, as you stated in the lecture. In simple form, managing money, and Good, very good. উনি অনেক সংক্ষেপে কিন্তু খুব সুন্দরভাবে আনসার দিয়েছেন। ফাইন্যান্স হচ্ছে জাস্ট ম্যানেজিং মানি। ভেরি গুড। আচ্ছা, আমি বলি আরেকটু সুন্দর করে, এখানে এটা নাই, সেটাকে আমি এইভাবে ফাইন্যান্সটাকে এইভাবে ডিফাইন করি। ফাইন্যান্স ইজ অ্যান আর্টস এন্ড সায়েন্স অফ ম্যানেজিং মানি। ওকে, নো প্রবলেম। কারণ আর্টস হচ্ছে, যেমন আর্টস আপনি যে কোনো ভাবে আপনি ক্রিয়েটিভিটি দিয়ে, আপনার স্কিল দিয়ে আপনি যে কোনো ভাবে নতুন কিছু তৈরি করতে পারেন, এটাকে আমরা আর্টস বলি না। আর সায়েন্স মানে কিন্তু হচ্ছে আমরা বলি যে এটা একটা অবজারভেশন থাকবে, এটা একটা এক্সপেরিমেন্ট থাকবে, এটা একটা প্রুফ থাকবে, যেটা এই ওয়েতে হবে, একটা মেথড থাকবে, একটা প্রসিডিউর থাকবে। সো ফাইন্যান্সটাকে আমরা এই কারণে আর্টস এন্ড সায়েন্স অফ ম্যানেজিং মানে সায়েন্স বলি, কারণ হচ্ছে ফাইন্যান্সটার নিজস্ব কিছু স্ট্রাকচার আছে। আপনি কোন ওয়েতে টেবিল অফ মানি ক্যালকুলেট করবেন, কোন ওয়েতে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বের করবেন, কোন ওয়েতে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করবেন, সবকিছুর একটা প্রসিডিউর আছে, নিজস্ব প্রসিডিউর আছে। সে কারণে, এবং এটা সায়েন্টিফিক, ক্যাপিটাল বাজেটিং, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল, টেবিল অফ মানি, এগুলো ক্যালকুলেশন করার জন্য নির্দিষ্ট প্রসিডিউর আছে। আপনি চাইলে এখানে ইচ্ছামতো কোনো ইকুয়েশন বসাতে পারবেন না। সো এটা হচ্ছে প্রুফড, এক্সপেরিমেন্টাল, এর জন্য এটা হচ্ছে সায়েন্স। এখন এটা ক্যালকুলেশন করার পরে আপনি ডিসিশনটাকে আপনি এই প্রজেক্টটা আপনি অ্যাকসেপ্ট করবেন আর রিজেক্ট করবেন, ইট ডিপেন্ডস অন ইউ। It depends on your company's financial worthiness. So that is why we can say finance is an arts and science of managing money. And we can say also finance is an arts and science. যদি আপনার কোশ্চেনটা এরকম আসে, ফাইন্যান্স ইজ আর্টস এন্ড সায়েন্স, এক্সপ্লেইন, পারবেন না? yes, sir. Yes, sir. Now clear, sir. ওকে, থ্যাংক ইউ। এরপরে আসেন আমাদের আরেকটা টার্ম আছে বিজনেস ফাইন্যান্স। আমরা যেমন বলেছি ইন্ডিভিজুয়াল, বিজনেস আর ম্যানেজার ফাইন্যান্স। বিজনেস ফাইন্যান্সটা কি? সিম্পলি দেখেন, business finance is that business activity which is concerned with the acquisitions and conservation of capital funds in meeting financial needs and overall objectives of the business enterprises. মূল কথা হচ্ছে, আমরা যে উপরে ফাইন্যান্সের ডেফিনিশনটা দিয়েছিলাম, এখান থেকে যখন এই ফান্ডটা ওই মানিটা রেজ করবে এবং ইউজ করবে only for business. When financial decisions deals with how money is raised and used by only individuals, it called business finance. এখানে আরো অনেকগুলো ইয়ে আছে, জাস্ট একটু রিড আউট করে নিন। আমরা মূলত এখন চলে যাব the principles of finance. ওকে, 10টা প্রিন্সিপালস আছে। তাহলে আমরা কি বললাম এতক্ষণ? What do you mean by finance or concept of finance and what do you mean by business finance? দুইটা,
যেটা আমরা গত ক্লাসে আমরা আলাপ করেছিলাম। আচ্ছা, প্রিন্সিপালসটা পড়ার আগে আমরা একটু গত ক্লাসে যেগুলো ডিসকাস করেছিলাম সেটার সাথে একটু কোরিলেশন করে আসি। এই যে এখন বললাম ফাইন্যান্স ইজ অ্যান আর্ট এন্ড সায়েন্স অফ আর্টস এন্ড সায়েন্স অফ ম্যানেজিং মানি এক্সপ্লেইন। এই যে এখানে এটা এক্সপ্লেনেশনটা দেওয়া আছে, একটু পড়ে নিন। ওকে, জি স্যার। এখানে বলা আছে why financial management is needed or why finance is necessary or importance of finance. এই 7টা রিজন আছে, এই কারণে আপনাকে ফাইন্যান্স জানতে হবে। ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করার জন্য, অ্যাকুইজিশন অফ ফান্ড, প্রপার ইউজ অফ ফান্ড, ফাইন্যান্সিয়াল ডিসিশনস, ইমপ্রুভ প্রফিটেবিলিটি, ইনক্রিজ দ্য ভ্যালু অফ দ্য ফার্ম, প্রমোটিং সেভিংস। আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে শেষ করব। দেখেন এই যে 7টা পয়েন্ট আছে, এর ভিতরে কোনো একটা পয়েন্ট কি আমাদের দেশের যারা সবচেয়ে বড় যারা কন্ট্রিবিউটর আমরা বলি ফরেন রেমিটেন্স, তাই না? এই রেমিটেন্স আর্নাররা এই 4টা পয়েন্টের কোনো পয়েন্টকে ওনারা জানেন। আমি সবার কথা বলছি না, যারা এডুকেটেড তাদের কথা বলছি না, যারা মিসইউজ করছে তাদের কথা বলছি, যারা পড়াশোনা না করে লেবার দেওয়ার জন্য দেশের বাইরে যায়, তাদের কেউ কি এই 7টা পয়েন্টের মধ্যে কোনো পয়েন্ট জানে কিনা? কারো এই জানা আছে কিনা? না হ্যাঁ, না না থাকারই বুঝিনি। উনি কি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করতে পারে? প্রপার ইউজ অফ ফান্ডস এইখানে কিছুটা কি আসে না স্যার? যে আমি পাঠিয়েছি ওকে দেশেরটা কিছু ওকে, বুঝতে পেরেছি। আমার কোশ্চেনটা মানে উল্টো হয়ে গেছে, আমার কথা বলার দরকার ছিল। পেপারে প্রায় সময় দেখেন যে বিদেশে চাকরি করার জন্য যায়, ওয়াইফের নামে অ্যাকাউন্ট ওপেন করে যায়, অথবা সে ওকে আমি এটা থেকে আসি, ওয়াইফের নামে হচ্ছে টাকা পয়সা পাঠায়, শেষ পর্যন্ত ওনার ওয়াইফ মিসইউজ করে টাকা পয়সা নষ্ট করে, অথবা এমন হতে পারে যে ওয়াইফ বুঝে না এমন একটা জায়গায় ইনভেস্ট করলো, পরবর্তীতে মানে তার মেইন ক্যাপিটালও চলে যায়, আমও গেল সালাও গেল, এরকম। আবার অনেক সময় এটা যদিও মানে এক্সেপশনাল, অনেক সময় টাকা পয়সা নিয়েও ওই ভদ্রমহিলা পলায়ন করেন, এটা এক্সেপশনাল, ওইটা আমরা বলছি না, মানে ভালো মন্দ সব জায়গায় আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা যেটা করে, ওনারা বিদেশ থেকে টাকা পয়সা আর্ন করার পর প্রথম একটা মানে গ্রামের বাড়িতে একটা পাকা বাড়ি করে, ঠিক আছে? তারপরে দেশে চলে আসে কিছু কয়েক বছর পরে, আয়েশা এই পাকা বাড়িতে ঘুমায়, প্রথম 4-5 মাস 1 বছর খুব আরাম আয়েশে দিন কাটাও, অনেক কষ্ট করেছি বিদেশে, যে এখন একটু আরাম করি। ওই ঘুম থেকে জাগতে জাগতে তার ক্যাশ ক্যাপিটাল যা ছিল সব শেষ। আগে সে মালবোরো সিগারেট খাইতো, আর এরপর সে আকিস বিড়িতে নামে। একে যদিও একবারে খারাপ একটা এক্সাম্পল হয়েছে, বাট এটা হচ্ছে প্র্যাকটিক্যাল সিনারিওটা আমি বোঝানোর জন্য বলছি। আগে প্রথমে বাজারে যাওয়ার সময় মানে একেবারে স্প্রে করে বাজারে যেত, যাওয়ার পরে বড় একটা মাছ নিত, আর একটা ওই যে ভদ্রলোকের সাথে মাছ কিনতে গিয়ে অনেক দামাদামি করে, ও যদি বলতো 500 টাকা, সে 1000 টাকা দিয়ে কিনে নিয়ে আসতো। শেষ পর্যন্ত ছোট মানে কি বলে মানে কম দামি মাছও সে কিনতে পারে না, বাজারে ওর অনেক বকা খেতে হয়। এরকম হয় নাই আমাদের এখানে, হচ্ছে না? যারা বিদেশে থাকেন তারা এরকম করছে না? স্যার কন্টিনিউয়াসলি হচ্ছে স্যার, কন্টিনিউয়াস হচ্ছে। আমি মোর দেন 80% মানুষ এটা করছে। খারাপ মানে ভালো নাই এমন না, ভালো আছে, কিন্তু যারা বাইরে থাকে মানে শ্রম দেওয়ার জন্য বাইরে যায়, তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে পথভ্রষ্ট। ওরা জানেই না তার ফান্ডটাকে কিভাবে ইয়ে করবে, ক্যাপিটালাইজ করবে, প্রপারলি ম্যানেজ করবে। সে প্রথম যে রাউন্ডটা করে, প্রথম রাউন্ডটাই হচ্ছে সে কিছু টাকা পাঠায়, পাঠানোর পরে ঋণ টিন গুলো দেওয়া শুরু হলে একটা ঘর মানে একটা বিল্ডিং দেয়, তাই না? কমন মানে তার রংটা আমি বলছি। তার কি করা দরকার ছিল? তার দরকার ছিল যে আমি আর্ন করেছি, বিদেশে আসছি, অনেক কষ্ট করছি, এই ক্যাপিটালটা নিয়ে আমি এমন একটা
জায়গায় ক্যাপিটালাইজ করব, যেটা রিটার্ন দিয়ে আমি আবার ইয়ে করতে পারবো। আমার ক্যাপিটালটা হয়ে গেল 10 লাখ, 20 লাখ, 30 লাখ, 40 লাখ, 50 লাখ। কে যদি তার চেয়ে বেশি অ্যাড করে, ওকে তাহলে আমার একটা থাকারও ভালো একটা ঘর দরকার। আর আমি এই টাকাটা আমাকে আলাদাভাবে একটা বিজনেস ওপেন করার জন্য আমাকে এখানে আলাদা করে শিপমেন্ট হিসেবে করতে হবে। এম আই রাইট অর রং? রাইট রাইট স্যার, রাইট Sir. কিন্তু ওনারা কি এটা করেন? ম্যাক্সিমাম ক্ষেত্রে হ্যাঁ, করে না No, স্যার sir. করে না। এবার আসেন এই সিনারিওটা আপনারা মানে একটু চিন্তা করেন, মানে ইমাজিন করেন যে আমি যে এক্সাম্পলটা দিলাম, তাহলে আমাদের পয়েন্টগুলোতে আসবে। প্রথম পয়েন্ট, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। তাদেরকে আদৌ কোনো ফাইন্যান্সিয়াল প্ল্যানিং আছে? No, sir. জানে না তো, lack of knowledge এর জন্য। আচ্ছা, যে ইনফরমেশন সিস্টেমে পড়ে তার আছে? যে মার্কেটিং সাবজেক্ট পড়ে তার কি আছে? শুধু মার্কেটিং? কিন্তু এখন তো বিবিএ পড়লে এই ফান্ডামেন্টাল কোর্সগুলো সবারই আছে, তার কিছু না কিছু। তাহলে আমরা রেভিনিউ সার্ভারের ক্ষেত্রে যদি বলি অ্যাকুইজিশন অফ ফান্ড, সে কি অ্যাকুইজিশন অফ ফান্ড কি বুঝে? তার টাকা নাই, সে কোত্থেকে টাকাটা আনবে? তার কাছে 90 টাকা আছে, 10 টাকা কিভাবে আর্ন করবে, মানে লিগ্যাল ওয়েতে কিভাবে ফান্ডটা রেজ করবে এবং সেটা ক্যাপিটালাইজ করবে, সে কি এটা জানে? জানে না স্যার, জানে না। প্রপার ইউজ অফ ফান্ড, সে কি প্রপার ইউজ করতে পারে? না স্যার, স্যার আমি একটা কথা বলি স্যার, আমি ফাইন্যান্সিয়াল ডিসিশন দিতে পারে? হলো যে জি 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 বলেন। হলো স্যার, আমি যখন প্রায় দেশের বাইরে যেতাম এবং করোনার জন্য যাওয়া হয় না, ওরা তো স্যার বিমানবন্দরে কাগজটা লিখতে পারে না স্যার, আমাদেরকে লিখে দিতে হয়। এর কাছে এর দিকে ওর দিকে তাকায় থেকে কে লিখে দিবে তাকে? বোর্ডিং পাস? বিমানে বসে সবার কাছে রিকোয়েস্ট করে লিখে দেন। হ্যাঁ বোর্ডিং পাস। স্যার, সে তো এটা এটা বুঝতেই পারবে না, সে তো এটা পারেই না স্যার, যার জন্য তো আবার বিপদ হবে, বারবার বিপদ। বোর্ডিং পাসের কথা বলছেন তাই না? হ্যাঁ জি স্যার। ভাই এটা তো মনে করেন যে অনেক ভালো জিনিস, কোনো সমস্যা নেই। আমাদের সমস্যাটা হচ্ছে, আমি যে কারণে কথাটা বলছি, ওনারা যে জানেই না, এটাই জানে না। হ্যাঁ স্যার, ওনারা যে এটা বোঝে না, এটাই বোঝে না। বরং আপনি যদি তাকে বোঝাতে চান এটা, সে মনে করবে যে আপনি তার টাকা মারা ধান্দা করছেন। কি ভুল বললাম? না না, ওটাও না স্যার, সব ঠিক আছে। বুঝবে না। স্যার আমি একটা কথা বলতে চাই স্যার, আদার দ্যান ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড, অন্যান্য প্রফেশনাল যারা অনেক এডুকেটেড, তারাও কিন্তু এই ফাইন্যান্স সম্পর্কে অনেকেই জানে না। অনেকের সেভিংস আছে কিন্তু কিভাবে এটা মানে ইমপ্লিমেন্ট করবে, ইনভেস্ট করবে, অনেকেই জানে না স্যার এই জিনিসটা, ম্যানেজিং মানি। জি 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 রাইট। আমরা এটাই পড়বো, এই জন্যই আমাদের হচ্ছে এই সাবজেক্টটা দরকার। এখন কি মনে হচ্ছে আপনারা কি এর আগে এই জিনিসগুলো জানতেন যারা নন? না স্যার। ইম্পসিবল স্যার। তাহলে মনে No, হয় sir. এই সাবজেক্টটা পড়লে কিছু বোঝা যাবে? অবশ্যই স্যার, স্যার, খুবই তুমি প্রয়োজনীয়। ওকে, নাম্বার লাইফ 5। স্কিল। ওকে, নাও থ্যাংক ইউ। নাম্বার 5, ইমপ্রুভ প্রফিটেবিলিটি। কিভাবে আপনার প্রফিট ইমপ্রুভ করা যায় সেটাও কিন্তু আপনি এই ফাইন্যান্স পড়লে জানতে পারবেন। কেমন? আমরা অ্যানালাইসিস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট চ্যাপ্টার 3 যখন পড়ব তখন বুঝতে পারবেন। ওকে, ইনক্রিজ দ্য ভ্যালু অফ দ্য ফার্ম। কিভাবে ফার্মের ভ্যালু বের করা মানে বাড়ানো যায়। আর ফার্মের ভ্যালুই তো বুঝে না নন ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডে, এরা কিভাবে হচ্ছে ফার্মের ভ্যালু ইনক্রিজ করবে। অ্যাকাউন্টিং এর এরা বুঝেন, কারণ ওরা যারা অ্যাকাউন্টিং প্রফেশনাল, বিশেষ করে প্রফেশনাল করছে তারা আবার বুঝেন। প্রমোটিং সেভিংস, কিভাবে সেভিংস এ প্রমোট করা যায়, এটা কি ওনারা বোঝার কথা?